দেখো নেক্সট দেখো মলিকুলার ফর্মুলা। মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত বলতে কি বোঝো? বলছে মলিকুলার ফর্মুলা মানে অ্যাকচুয়াল কেমিক্যাল ফর্মুলা। ওকে, এমফেরিক্যাল ফর্মুলা মানে সিম্পলেস্ট রেশিও বের করে যে ফর্মুলা আসবে সেটা হচ্ছে আমাদের এমফেরিক্যাল ফর্মুলা। আর মলিকুলার ফর্মুলা মানে অ্যাকচুয়াল কেমিক্যাল ফর্মুলা কি হবে সেটা হচ্ছে তার মলিকুলার ফর্মুলা। যেমন গ্লুকোজের মলিকুলার ফর্মুলা C6H12O6। ওকে, তো বলছে মলিকুলার ফর্মুলা ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা which represent the actual numbers of atoms of each element in a molecule of the compound. ওকে, আণবিক সংকেত বলতে কি বোঝায়? বলছে যে সংকেতের সাহায্যে কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলির সঠিক পরমাণু সংখ্যা জানা যায় তাকে ওই যৌগের আণবিক সংকেত বলে। যেমন দেখো গ্লুকোজ, যার মলিকুলার ফর্মুলা C6H12O6, the actual number of atoms present in a compound কি কি আছে বলো? 6 atoms of carbon, 12 atoms of hydrogen and 6 atoms of oxygen, তাই না? নেক্সট দেখো সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের মধ্যে কি আছে বলো? 2 atoms of hydrogen, 1 atoms of sulfur and 4 atoms of oxygen. ওকে, তাহলে কি হবে বলো? গ্লুকোজ, তাহলে 6টি কার্বন, 12টি হাইড্রোজেন, 6টি অক্সিজেন পরমাণু উপস্থিত। আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে কি আছে বলো? 2টি হাইড্রোজেন, 1টি সালফার, 4টি অক্সিজেন পরমাণু উপস্থিত। ওকে, তার মানে এটা মাথায় রাখবে, মলিকুলার ফর্মুলা মানে অ্যাকচুয়াল যে নর্মালি যে আমরা ফর্মুলাগুলো ইউজ করি, যেমন মনে করো চিনি C12H22O11, অ্যাকচুয়াল ফর্মুলা। গ্লুকোজ C6H12O6। ওকে, এগুলো সব হচ্ছে যে নর্মালি যে ফর্মুলা হয় সেটাকে বলা হয় মলিকুলার ফর্মুলা। তো আমাদের বক্তব্য হচ্ছে মলিকুলার ফর্মুলা কিভাবে আমরা পার্সেন্টেজ কম্পোজিশন থেকে ক্যালকুলেট করব। ওকে, আমাদের প্রবলেমসে সেই আগের মতোই বলে দেবে, পার্সেন্টেজ কম্পোজিশন বলে দেবে, এ কার্বন এত পার্সেন্ট, অক্সিজেন এত পার্সেন্ট, নাইট্রোজেন পার্সেন্টেজ বলে দেবে, দিয়ে তোমাকে মলিকুলার ফর্মুলা ক্যালকুলেট করতে হবে। ওকে, তো কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটা দেখো, সেটা টুকে নেবে যে আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা কাকে বলে? যে সংকেতের সাহায্যে কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলির সঠিক পরমাণু সংখ্যা জানা যায় তাকে ওই যৌগের আণবিক সংকেত বলে। ওকে, এবার দেখো এখানে একটা ফর্মুলা শুধু একটু মাথায় রাখবে, আমরা পরে পড়বো ফর্মুলাটা, শুধু জাস্ট এটা মানে মলিকুলার রিলেশন বিটুইন এমফিরিক্যাল ফর্মুলা এন্ড মলিকুলার ফর্মুলা। মলিকুলার ফর্মুলা এবং এমফিরিক্যাল ফর্মুলা মানে এমফিরিক্যাল ফর্মুলার মধ্যে রিলেশন কি সেটা আমাদের একটু দেখতে হবে। ওকে, তো দেখো মলিকুলার ফর্মুলা, তোমাকে মনে করো কোনো মলিকুলসে তুমি কোনো কম্পাউন্ডসে তুমি এমফিরিক্যাল ফর্মুলা বার করে নিলে, তো মলিকুলার ফর্মুলা কিভাবে ক্যালকুলেট করবে তার জন্য দুটো ফর্মুলা একটু মাথায় রাখতে হবে। তো লিখে এটা পজ করে টুকে নেবে। মলিকুলার ফর্মুলা এবং এমফেরিক্যাল ফর্মুলার মধ্যে সম্পর্ক, আণবিক সংকেত ও স্থূল সংকেতের মধ্যে সম্পর্ক। রিলেশন বিটুইন এমফেরিক্যাল formula and molecular formula. ওকে, যে স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে সম্পর্ক। ওকে, তো ফর্মুলাটা হচ্ছে এরকম, মলিকুলার ফর্মুলা equals to empirical formula তার হোল n। ওকে, বলছে এমফেরিক্যাল ফর্মুলাকে একটা n একটা পজিটিভ ইন্টিজার হোয়ার n equals to হচ্ছে 1 2 3 etc আর simple whole numbers. ওকে,
যে কোনো একটা সংখ্যা হবে। যেমন বোঝো ভালো করে, যদি তোমাকে বলে দেয় যে গ্লুকোজের এমফেরিক্যাল ফর্মুলা, তোমাকে এমফেরিক্যাল ফর্মুলাকে ইএম লিখছি আমরা, ইএফ, এমফেরিক্যাল ফর্মুলা, মনে করো তোমাকে গ্লুকোজের বলে দিল CH2O, তাই না? গ্লুকোজের এমফেরিক্যাল ফর্মুলা CH2O, তো মলিকুলার ফর্মুলা কিভাবে ক্যালকুলেট করব? তো এমএফ কিভাবে ক্যালকুলেট করবো দেখো, তাহলে এটাকে কি করতে হবে, CH2O হোল এন, তাই না? এবার এন এর ভ্যালু কত হয় বলো, ফর গ্লুকোজের জন্য এন এর ভ্যালু কত হয়, 6 আমরা জানি। তো দেয়ার ফোর এমএফ ইকস টু কি হবে বলো, তাহলে CH2O হোল 6 ইনটু করে দাও, তাহলে C6H12O6। বোঝা গেছে? এই এনটা কি, এন একটা পজিটিভ সিম্পল হোল নাম্বার। তো আমরা যখন মলিকুলার ফর্মুলা থেকে এমফেরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করছিলাম, তো মনে করো গ্লুকোজ, বোঝো ভালো করে, মনে করো মলিকুলার ফর্মুলা, মনে করো গ্লুকোজের C6H12O6, তাহলে এর এমফেরিক্যাল ফর্মুলা কি হবে, 6 কমন নিতে হবে এখান থেকে, তাহলে এমফেরিক্যাল ফর্মুলা কি হবে বলো, এমফেরিক্যাল ফর্মুলা হবে CH2O হোল 6 কমন নিয়েছি, এই 6টাই হচ্ছে এন ভ্যালু, এই 6টাই হচ্ছে আমাদের এন ভ্যালু। বোঝা গেছে? কারণ কোন মলিকুলস, এখানে তো ভ্যালু চেঞ্জ হবে না, এখানে গ্লুকোজের ক্ষেত্রে একরকম হবে, অন্য মলিকুলস আর এক রকম সিম্পলেস্ট রেশিও হবে। তাহলে যে নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে এমফেরিক্যাল ফর্মুলা থেকে মলিকুলার ফর্মুলায় কনভার্ট হয়, সেটাই হচ্ছে এন। ফ্যাক্ট বোঝা গেছে? যে মলিকুলার ফর্মুলা এবং এমফেরিক্যাল ফর্মুলাতে রিলেশন কি, বলছে মলিকুলার ফর্মুলা যা হবে, মানে আণবিক সংকেত সমান সমান ফর্মুলা কি হবে, আণবিক সংকেত সমান সমান ফর্মুলা কি হবে বলো, আণবিক সংকেত সমান সমান স্থূল সংকেত তার হোল এন। ওকে, যেখানে এন হচ্ছে 1 2 3 পূর্ণ সংখ্যা, এন কি বলো, 1 2 3 পূর্ণ সংখ্যা। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা তোমাকে। তাহলে দেখো, যখন তোমাকে প্রবলেমস দেবে, পার্সেন্টেজ, কম্পোজিশন বলো, যাই বলো না কেন, যে অঙ্ক আমাদের করতে হবে এক্সামে, সেখানে ফার্স্ট যে কাজ করতে হবে মলিকুলার ফর্মুলা ক্যালকুলেট করার জন্য, ফার্স্টেই আমাদের যেটা করতে হবে, যে এমফেরিক্যাল ফর্মুলা ফার্স্টে ক্যালকুলেট করতে হবে। যে মেথড আমরা শিখেছি, একই মেথডে এমফেরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করব। এমফেরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করার পর সেখান থেকে এন ভ্যালু ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করতে আমরা করে দেখাবো। এন ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এন ভ্যালু ক্যালকুলেট করার পর আমাকে যদি এমফিরিক্যাল ফর্মুলাকে এন ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করেছি, দেন মলিকুলার ফর্মুলা আমরা পেয়ে যাব। বোঝা গেছে? তো এই মলিকুলার ফর্মুলা ক্যালকুলেট করার জন্য তোমাকে আগে এমফিরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করে নিতে হবে। এমফিরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করার পর তুমি তারপরে এন ভ্যালু ক্যালকুলেট করে মলিকুলার ফর্মুলা বের করা যাবে। ওকে, আর একটা ফর্মুলা আমাদের লাগবে, এটা পজ করে টুকে নেবে। নেক্সট আর একটা ফর্মুলা লাগবে আমাদের, যে মলিকুলার ফর্মুলার সাথে ভেপার ডেনসিটির কি রিলেশন। ওকে, এটা টুকে নেবে পজ করে। নেক্সট আমাদের আরেকটা ফর্মুলা জানতে হবে, মলিকুলার ফর্মুলা এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক, আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন মলিকুলার ফর্মুলা অ্যান্ড ভেপার ডেনসিটি অফ এ মলিকুলস। ওকে, পিডিএফ এর মধ্যে দেওয়া থাকবে, এগুলো রুলস সব লেখা আছে, দেখে নেবে। তো আমি বলে দিচ্ছি যে ভেপার ডেনসিটি কি আমরা এর পরের পাঠে পড়াবো। ওকে, তো শুধু এটুকু মাথায় রাখো, মলিকুলার ওয়েট সমান সমান ফর্মুলা হচ্ছে 2 ইন্টু ভেপার ডেনসিটি ভিডি, বা বাষ্প ঘনত্ব। ভেপার ডেনসিটিকে কি বলা হয়, বাষ্প ঘনত্ব। ওকে, আণবিক গুরুত্ব সমান সমান আমরা কি বলতে পারি বলো, 2 ইন্টু বাষ্প ঘনত্ব বা ভেপার ডেনসিটি, ভিডি মানে ভেপার ডেনসিটি। ওকে, এটা আমরা প্রুভ করবো পরে, এখন জাস্ট মাথায় রাখো যে মলিকুলার ফর্মুলা যদি আমাদের বের করতে হয়, তো বাষ্প ঘনত্বকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে মলিকুলার ফর্মুলা আমরা পেয়ে যাব। ওকে, এটা আমাদের সেকেন্ড ফর্মুলা। থার্ড ফর্মুলা দেখো, থার্ড যে ফর্মুলা লাগবে আমাদের, বলছে মলিকুলার ফর্মুলা ওয়েট সমান সমান এমফেরিক্যাল এন ইন্টু এমফেরিক্যাল ফর্মুলা, মানে লিখে দিচ্ছি, মলিকুলার ফর্মুলা মাস
সমান সমান n ইন্টু এমফেরিক্যাল ফর্মুলা মাস n ভ্যালু তোমরা জানো আগেই, সে সেম ভ্যালু। n হচ্ছে আমাদের একটা পজিটিভ ইন্টিজার। ওকে, মানে আণবিক সংকেত ওজন সমান সমান n ইন্টু স্থূল সংকেত ওজন। এটা আমাদের থার্ড ফর্মুলা। ওকে, তাহলে ফার্স্ট ফর্মুলা আমরা কি পড়েছিলাম বলো? 1 নাম্বার ফর্মুলা আমরা কি পড়েছিলাম বলো? যে মলিকুলার ফর্মুলা সমান সমান এমফেরিক্যাল ফর্মুলা তার হোল n। ওকে, এটা হচ্ছে তাহলে মলিকুলার ফর্মুলা বেরোবে। আর মলিকুলার ফর্মুলা মাস বা ওয়েট সমান সমান n ইন্টু এমফেরিক্যাল ফর্মুলা মাস। ওকে, মানে আণবিক সংকেত ওজন সমান সমান n ইন্টু স্থূল সংকেত ওজন। জাস্ট ফর্মুলাগুলো মাথায় রাখো, আমরা অ্যাপ্লাই করে একটা প্রবলেমস দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। ওকে, যে মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত সমান সমান স্থূল সংকেত ইন্টু হোল n। ওকে, আর আণবিক সংকেত ওজন সমান সমান n ইন্টু স্থূল সংকেত ওজন মানে কি বোঝো। এর একটা এক্সাম্পল দিচ্ছি আমরা থার্ডের। মনে করো তোমাকে বলে দিল যে এমফেরিক্যাল ফর্মুলা মাস, মনে করো এমফেরিক্যাল ফর্মুলা বলে দিল, এমফেরিক্যাল ফর্মুলা অফ গ্লুকোজের স্থূল সংকেত বলে দিল CH2O। ওকে, গ্লুকোজের স্থূল সংকেত কি বলে দিল বলো? CH2O। তাহলে এর বলো আণবিক সংকেত ওজন কি হবে বলো? এটা তো স্থূল সংকেত। ওকে, তাহলে এর এমফেরিক্যাল ফর্মুলা মাস কি হবে বলো? এর এমফেরিক্যাল ফর্মুলা মাস কি হবে বলো? n দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, তো দেয়ারফর এমফেরিক্যাল ফর্মুলা মাস EFW, এমফেরিক্যাল ফর্মুলা মাস বা স্থূল সংকেত ওজন অফ গ্লুকোজ সমান সমান কি হবে বলো? n ইন্টু, দেখো, n ইন্টু CH2O। সরি, এটা মলিকুলার ফর্মুলা মাস। এটা এমফেরিক্যাল ফর্মুলা অফ গ্লুকোজ হচ্ছে CH2O। তাহলে এমফেরিক্যাল ফর্মুলা মাস করছি আমরা। এমফেরিক্যাল ফর্মুলা মাস কত হবে বলো? অফ গ্লুকোজ CH2O। এবার মাসে কিভাবে কনভার্ট করবো দেখো, এটাকে এর অ্যাটমিক নাম্বার এখানে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে বলো কার্বন কত? 12 প্লাস হাইড্রোজেন কত? 1 ইন্টু 2 মানে 2 প্লাস 16। ওকে, দ্যাট ইজ 30। তাহলে 30 হচ্ছে গ্লুকোজের ফর্মুলা, এমফেরিক্যাল ফর্মুলা মাস। ওকে, বা স্থূল সংকেত ওজন কত? 30। আর যদি বলা হতো এমফেরিক্যাল ফর্মুলা অফ গ্লুকোজ কি হবে বলো? তাহলে CH2O। দুটোর মধ্যে ডিফারেন্স বোঝো। এমফেরিক্যাল ফর্মুলা আর এমফেরিক্যাল ফর্মুলা মাস, স্থূল সংকেত এবং স্থূল সংকেত ওজনের মধ্যে ডিফারেন্স কি? বলছি স্থূল সংকেত বলতে নর্মালি সংকেত লিখবো আমরা। গ্লুকোজের এমফেরিক্যাল ফর্মুলা কত হবে? CH2O। কিন্তু যখনই বলবে গ্লুকোজের এমফেরিক্যাল ফর্মুলা মাস লেখো বা স্থূল সংকেত ওজন লেখো, তখন এই যে ভ্যালু, যে অ্যাটমগুলো থাকবে প্রত্যেকের অ্যাটমিক নাম্বার দিয়ে অ্যাড করে দিতে হবে। অ্যাটমিক নাম্বার একটা 30। তাহলে 30 হচ্ছে গ্লুকোজের ফর্মুলা, এমফেরিক্যাল ফর্মুলা মাস। আর CH2 হচ্ছে গ্লুকোজের এমফেরিক্যাল ফর্মুলা। ওকে, তাহলে মলিকুলার ফর্মুলা অফ গ্লুকোজ কি হবে বলো? n ইন্টু এমফেরিক্যাল ফর্মুলা, এই যেটা, তাই না? গ্লুকোজের এমফেরিক্যাল ফর্মুলা কি হবে বলো? এমফেরিক্যাল ফর্মুলা কি হবে? n ইন্টু CH2O। তাহলে এমফেরিক্যাল ফর্মুলা মাস কি হবে? এমফেরিক্যাল ফর্মুলা মাস হবে n ইন্টু, এটা ভ্যালু কত? 30। তাহলে n ইন্টু 30 হচ্ছে আমাদের গ্লুকোজের মলিকুলার ফর্মুলা মাস। এটা হচ্ছে গ্লুকোজের মলিকুলার ফর্মুলা মাস হচ্ছে n ইন্টু 30। আর এই গ্লুকোজের এমফেরিক্যাল ফর্মুলা মাস কত বলো? অনলি 30। আর CH2O কি? CH2 হচ্ছে গ্লুকোজের এমফেরিক্যাল ফর্মুলা। আর n ইন্টু CH2 কি? গ্লুকোজের মলিকুলার ফর্মুলা। যদি আমরা n ভ্যালু ক্যালকুলেট করতে পারি, তো আমাদের কি করতে পারবো বলো? এখান থেকে আমরা গ্লুকোজের মলিকুলার ফর্মুলা মাস ক্যালকুলেট করতে পারবো।
ওকে, তাহলে তিনটে ফর্মুলা মাথায় রাখবে। একটা হচ্ছে মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু এমফেরিক্যাল ফর্মুলা ইন্টু হোলেন, আর মলিকুলার ফর্মুলা মাস ইকুয়ালস টু এন ইন্টু এমফেরিক্যাল ফর্মুলা মাস। তাহলে মলিকুলার মাস আর মলিকুলার ফর্মুলা মাস বোঝা গেছে? মলিকুলার মাস মানে জাস্ট নর্মাল সংকেত বা সিম্বল, যেটা নর্মালি যে CH2O। ওকে, আর ফর্মুলা ওয়েট যখন বা মাস বলবে তখন তার ভ্যালু বসিয়ে তোমাকে ক্যালকুলেট করতে হবে, তখন সেটা মাস হয়ে যাবে। আর এটা তো নর্মাল আলাদা ফর্মুলা, যে মলিকুলার ওয়েট বা মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি। ক্লিয়ার হয়েছে? চলো একটা প্রবলেমস দেখো, আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, একটা অঙ্ক দেখো কিভাবে করবো আমরা। প্রবলেমস দেখো একটা, a compound of carbon, hydrogen and oxygen is found to contain 40% of carbon, 6.70% of hydrogen and 53.3% of oxygen. If its vapor density is 30, calculate the molecular formula. ওকে, তোমাকে বলেছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন সমন্বিত একটি যৌগে 40% কার্বন, 6.70% হাইড্রোজেন এবং 53.3% অক্সিজেন বর্তমান। যদি কন্ডিশন বলেছে যদি যৌগটির বাষ্প ঘনত্ব 30 হয় তাহলে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। তো এটা মাথায় রাখবে, যে কোনো মলিকুলার ফর্মুলা ক্যালকুলেট করার আগে তার এমফেরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করতেই হবে। ওকে, এরকম পার্সেন্টেজ কম্পোজিশন বলে দিলে দেন তুমি এমফেরিক্যাল ফর্মুলা থেকে মলিকুলারে যে ফর্মুলাগুলো আমরা লিখেছি, তিনটে ফর্মুলা, ওর মধ্যে ওটা অ্যাপ্লাই করে আমাদের মলিকুলার ফর্মুলা ক্যালকুলেট করতে হবে। ওকে, তো ফার্স্টে দেখো আমরা এমফেরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট তোমরা জানো কিভাবে করতে হয়, কর। প্রথমে লিখতে হবে এলিমেন্ট বা মৌল। ওকে, সেকেন্ড বক্সে কি লিখতে হবে? পার্সেন্টেজ কম্পোজিশন বা শতকরা মাত্রা। নেক্সট আমাদের লিখতে হবে অ্যাটমিক ওয়েট। বা পারমাণবিক ভর বা ওজন। নেক্সট আমাদের লিখতে হবে রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস। ওকে, রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস মানে কি বলো? রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস করতে হবে আমাদের আপেক্ষিক পরমাণুর সংখ্যা। আপেক্ষিক পরমাণু সংখ্যা আর লাস্ট আমাদের কি করতে হবে বলো? সিম্পলেস্ট রেশিও মানে কি বলো? পরমাণু সংখ্যার পূর্ণ সংখ্যা সরল অনুপাত। পরমাণু সংখ্যার পূর্ণ সংখ্যার সরল অনুপাত। ওকে, এ কটা আমাদের আগে ফার্স্টে ক্যালকুলেট করে যা বক্স বানিয়ে। তো ফার্স্টে বলো এলিমেন্ট কে কে আছে বলো? ফার্স্টে কার্বন। নেক্সট কি আছে বলো? হাইড্রোজেন। একটু দূরে দূরে লিখবো, হাইড্রোজেন। আর নেক্সট কি আছে বলো? অক্সিজেন। ওকে, অক্সিজেনের শতকরা মাত্রা, কার্বনের শতকরা মাত্রা কত বলেছে বলো? পার্সেন্টেজ কম্পোজিশন 40%, মানে 40। কার্বন বলেছে 6.70 আর অক্সিজেন বলেছে আমাদের 53.3। ওকে, অ্যাটমিক ওয়েট বলো কার্বনের 12, হাইড্রোজেন 1 আর অক্সিজেন 16। তো রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস কিভাবে ক্যালকুলেট করে বলো? রিলেটিভ নাম্বার মানে পার্সেন্ট কম্পোজিশন বাই অ্যাটমিক ওয়েট। তাহলে পার্সেন্ট কম্পোজিশন কত হলো? 40
বাই 12, কার্বনের ক্ষেত্রে কত হবে বলো 6.70 বাই 1, আর অক্সিজেনের ক্ষেত্রে হবে বলো 53.3 বাই 16। ওকে, ক্যালকুলেট করলে কত হবে বলো 40 বাই 12 মানে 3.33, এটা মানে 6.70, আর এটাকে 16 দিয়ে ডিভাইড করলে কত আসবে বলো 3.33 আসবে। ওকে, তো রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস পেয়ে গেছো। নেক্সট আমাদের সিম্পলেস্ট রেশিও বার করতে হবে। তো সিম্পলেস্ট রেশিও ক্যালকুলেট করা কি ফর্মুলা বলো, যেটা রিলেটিভ নাম্বার অফ অ্যাটমস এর মধ্যে সবচেয়ে ছোট হবে সেটাতে সবকটাকে ডিভাইড করে দেবো। তো 3.33 তে ডিভাইড করতে হবে, তাহলে 3.33 ডিভাইড বাই 3.33 ইকুয়ালস টু 1। নেক্সট আমাদের এটা করতে হবে 6.70 ডিভাইডেড বাই 3.33 ইকুয়ালস টু অ্যাপ্রক্সিমেটলি 2 আসবে। আর নেক্সট আমাদের আসছে 3.33 ডিভাইড বাই 3.33 করলে 1 আসবে। তো দেখো এখানে কিছু গুণ করার দরকার নেই, সব সিম্পলেস্ট রেশিও চলে এসছে। ওকে, সেপারেট করে দিচ্ছি আমরা এটাকে। ঠিক আছে, তাহলে আমাদের সিম্পলেস্ট রেশিও কি আসছে বলো 1:2:1, তাই না? তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে বলো, তো দেয়ারফর এম্পিরিক্যাল ফর্মুলা of compound equals to হলো CH2O। ওকে, মানে যৌগটির স্থূল সংকেত কত হবে বলো CH2O। তো এই অবধি আমাদের কাজ আমরা জানি অলরেডি, এই অবধি আমরা করে নেব। ওকে, নেক্সট আমাদের কি করতে হবে দেখো, আমাদের তো মলিকুলার ফর্মুলা বের করতে হবে, তার জন্য আমাকে কন্ডিশন বলে দিয়েছে ভেপার ডেনসিটি বা বাষ্প ঘনত্ব 30 বলে দিয়েছে। ওকে, তো বাষ্প ঘনত্ব 30 থেকে কিভাবে আমরা মলিকুলার ফর্মুলা ক্যালকুলেট করব, তো দেখো এই অবধি টুকে নাও, পজ করে টুকে নেওয়ার পর আমরা বের করবো মলিকুলার ফর্মুলা কিভাবে ক্যালকুলেট করতে হবে। ওকে, তো আমরা এক্সপেরিমেন্টালি মলিকুলার ফর্মুলা বের করব। দেখো পজ করে টুকে নেবে, ঠিক আছে? আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা CH2O এসছে, ঠিক আছে? এরপরে দেখো কি করব, চলো। এম্পিরিক্যাল ফর্মুলা CH2O এসছে, আমাদের এটা মাথায় রাখতে হবে। তো ভেপার ডেনসিটি থেকে মলিকুলার ফর্মুলা ওয়েট ক্যালকুলেট করে নাও। ওকে, তো দেয়ারফর মলিকুলার ওয়েট কি হবে বলো, মলিকুলার ওয়েট বা আণবিক ওজনের ফর্মুলা কি বলো 2 ইন্টু ভেপার ডেনসিটি, অলরেডি আমরা জানি, তাই না? আণবিক ওজন বা মলিকুলার ফর্মুলার একটা ফর্মুলা লিখেছিলাম আমরা যে 2 ইন্টু ভেপার ডেনসিটি, তো বসিয়ে দাও ভ্যালু। তাহলে 2 ইন্টু ভেপার ডেনসিটি কত বলে দিয়েছি 30, দ্যাট ইজ কত হবে 2 ইন্টু 30, দ্যাট ইজ 60। ওকে, তাহলে মলিকুলার ওয়েট আমরা এক্সপেরিমেন্টালি ভেপার ডেনসিটি থেকে মলিকুলার ফর্মুলা বা মলিকুলার ওয়েট বা আণবিক ওজন আমরা বের করে নিয়েছি, যে যে যৌগটা আমাদের বার করতে হবে তার আণবিক ওজন বা মলিকুলার ওয়েট হচ্ছে আমাদের 60। ওকে, এবার আমরা একটা ফর্মুলা জানি, আচ্ছা এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েটটা বের করে নাও তো। তো দেয়ারফর এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট কত হবে বলো, আচ্ছা ওয়েট বের করতে হবে, তার মানে আচ্ছা এম্পিরিক্যাল ফর্মুলা কি আমাদের বলো, এম্পিরিক্যাল ফর্মুলা CH2O বের করেছি আমরা। তো এখানে প্রত্যেকটার ভ্যালু বসিয়ে যে ওয়েট পাবো, যে মাস পাবো, সেটাই হবে আমাদের স্থূল সংকেত ওজন। কি হবে বলো, স্থূল সংকেত ওজন, যেটা আসবে আমাদের সেটা হবে স্থূল সংকেত ওজন। তো কত হবে দেখো স্থূল সংকেত ওজন, আর CH2O ভ্যালু বসাও, কার্বন কত বলো 12 প্লাস হাইড্রোজেন 1 ইন্টু 2 প্লাস অক্সিজেন 16, দ্যাট ইজ কত হবে বলো 30। ওকে, এম্পিরিক্যাল ফর্মুলা ওয়েট কত এসছে আমাদের 30।
ওকে, তো এমফেরিক্যাল ফর্মুলা ওয়েট থেকে মলিকুলার ফর্মুলা বের করা যায়। মলিকুলার ফর্মুলা ওয়েট আর মলিকুলার ওয়েট একই ব্যাপার। ওকে, তো দেয়ারফর আমরা একটা ফর্মুলা জানি, কি বলতো, যে মলিকুলার ওয়েট বা মলিকুলার ফর্মুলা ওয়েট, মলিকুলার ফর্মুলা ওয়েট equals to n into empirical formula weight এটা আমরা জানি। মলিকুলার ফর্মুলা ওয়েট equals to কি, n into empirical formula weight। তো এখান থেকে আমরা দেখো, এখান থেকে আমরা n ভ্যালু বের করে ফেলতে পারবো, তাই না? আমাদের তো n ভ্যালু ক্যালকুলেট করতে হবে, তাই না? মলিকুলার ফর্মুলা ওয়েট আমরা জানি, এই যে মলিকুলার ফর্মুলা ওয়েট বা মলিকুলার ওয়েট একই ব্যাপার, আণবিক ওজন বা আণবিক সংকেত ওজন, আর এটা হচ্ছে স্থূল সংকেত ওজন। ওকে, তাহলে এখান থেকে এন ভ্যালু পেয়ে যাবো আমরা, এটা তো আমরা জানি, আমরা জানি মলিকুলার ফর্মুলা ওয়েট ইকুয়ালস টু n ইনটু এমফেরিক্যাল ফর্মুলা ওয়েট। তো এমফেরিক্যাল ফর্মুলা যদি আমরা জানি, কোনো কম্পাউন্ডে যদি আমরা এমফেরিক্যাল ফর্মুলা জানি, তো এমফেরিক্যাল ফর্মুলা ওয়েট আমরা ইজিলি বের করতে পারবো। এমফেরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত যা হবে সেখানে প্রত্যেকটার অ্যাটমিক ওয়েট বসিয়ে দিলে আমরা কি পেয়ে যাবো, এমফেরিক্যাল ফর্মুলা ওয়েট। বোঝা গেছে? তো আমরা এমফেরিক্যাল ফর্মুলা কেন বের করেছিলাম, বোঝা গেছে? তাহলে এমফেরিক্যাল ফর্মুলা যেটা আসবে তার প্রত্যেকটার ভ্যালু পুট করে আমরা কি পেয়ে যাবো, বলো, এমফেরিক্যাল ফর্মুলা ওয়েট। আর আমরা ফর্মুলা অলরেডি জানি, মলিকুলার ফর্মুলা ওয়েট বা আণবিক সংকেত ওজন ইকুয়ালস টু n ইনটু কি হয় বলো, n ইনটু কি হয় বলো, এমফেরিক্যাল ফর্মুলা ওয়েট, স্থূল সংকেত ওজন। তো এখান থেকে দেয়ারফর ভ্যালু বসিয়ে দাও। মলিকুলার ফর্মুলা ওয়েট বা মলিকুলার ওয়েট কত বেরিয়েছে, ভেপার ডেনসিটি বসিয়ে 60, তাহলে 60 ইকুয়ালস টু n ইনটু এমফেরিক্যাল ফর্মুলা ওয়েট কত বলো, 30 বসিয়ে দাও। তো দেয়ারফর এখান থেকে n ভ্যালু পেয়ে যাবে, দেখো এখান থেকে n ইকুয়ালস টু কত হয় বলো, 60/30 ইকুয়ালস টু 2। ওকে, তো n ভ্যালু পেয়ে গেছি আমরা। তো n ভ্যালু যদি আমরা পেয়ে যাই, আবার এমফেরিক্যাল ফর্মুলাও আমরা জানি, তাহলে মলিকুলার ফর্মুলা কি হবে বলো, n ইনটু এমফেরিক্যাল ফর্মুলা, আমরা একটু আগেই করেছি। তো দেয়ারফর আমরা আর কি ফর্মুলা জানি বলো, মলিকুলার ফর্মুলা সমান সমান এমফেরিক্যাল ফর্মুলা হোল n, এটা আমরা জানি, তাই না? মলিকুলার ফর্মুলা মানে আণবিক সংকেত ইকুয়ালস টু স্থূল সংকেত ইনটু হোল n লিখে নেবে, এটা আমরা জানি, আণবিক সংকেত ইকুয়ালস টু স্থূল সংকেত ইনটু হোল n। তো এবার ভ্যালু বসিয়ে দাও, মলিকুলার ফর্মুলা কি হবে বা আণবিক সংকেত সমান কত হয় বলো, এমফেরিক্যাল ফর্মুলা কত হয় এর, CH2O বেরিয়েছে অলরেডি, আমরা বের করে নিয়েছি, তাহলে CH2O কি বেরিয়েছে বলো, এমফেরিক্যাল ফর্মুলা। হোল n এর ভ্যালু কত বেরিয়েছে বলো, 2, তাহলে হোল 2 ইনটু করে দাও, দ্যাট ইজ কি হয় বলো, C2H4O2। ওকে, C2H4O2 বোঝা গেছে? তো দেয়ারফর মলিকুলার ফর্মুলা কত আসছে আমাদের, C2H4O2 আমাদের আনসার। একটা অঙ্ক ভালো করে বোঝো কিভাবে করতে হয়, সবই প্রবলেম একই টাইপের হয়। ওকে, একটু দেখে নেবে, জাস্ট আমরা 3টে ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়েছি, বোঝা গেছে? মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত ইকুয়ালস টু স্থূল সংকেত ইনটু হোল n, nটাকে এখান থেকে এই ফর্মুলাতে বের করে নিয়েছি, তাই না? যখনই ভেপার ডেনসিটি বলে দেবে তোমাকে, ফার্স্টের পার্ট তো স্থূল সংকেত বের করেই নেবে, নর্মালি যেভাবে ক্যালকুলেট করতে তুমি জানো, স্থূল সংকেত বের করে নেবে, এমফেরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করে নেবে। এমফেরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করার পর যদি তোমাকে এখানে ভেপার ডেনসিটি বলে যায়, একই প্রসেসে করতে হবে। ভেপার ডেনসিটি বললে কি করে, মলিকুলার ওয়েট বার করে নেবে, কারণ মলিকুলার ওয়েট বা আণবিক সংকেত বা আণবিক ওজন সমান সমান 2 ইনটু বাষ্প ঘনত্ব 2 ইনটু ভেপার ডেনসিটি দিয়ে গুণ করে তুমি এখান থেকে মলিকুলার ওয়েট পেয়ে যাবে, এবার তুমি এমফেরিক্যাল ফর্মুলা জানো বা স্থূল সংকেত তুমি জানো, তো এখান থেকে স্থূল সংকেত ওজনটা বার করে নেবে, তাই না?
এমফেরিক্যাল ফর্মুলা ওয়েট ইকস টু কি হবে CH2O, এটা এমফেরিক্যাল ফর্মুলা জানি আমরা। তো ওয়েট কি হবে, প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দাও, তাহলে এখান থেকে কি পেয়ে যাবে বলো, এমফেরিক্যাল ফর্মুলা ওয়েট পেয়ে যাবে। তাহলে মলিকুলার ওয়েট পেয়ে গেছো, এমফেরিক্যাল ফর্মুলা ওয়েট পেয়ে গেছো, দুটোর মধ্যে রিলেশন কি? তাহলে মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত ওজন আর আণবিক সংকেত একই, তাহলে মলিকুলার ফর্মুলা ওয়েট সমান সমান কি হবে বলো, এন ইন্টু এমফেরিক্যাল ফর্মুলা ওয়েট, তাই না? আণবিক সংকেত ওজন ইকস টু এন ইন্টু স্থূল সংকেত ওজন। তো ভ্যালু পুট করে দাও, মলিকুলার ফর্মুলা ওয়েট কত বেরিয়েছে 60, আর এমফেরিক্যাল ফর্মুলা কত বেরিয়েছে, ফর্মুলা ওয়েট কত বেরিয়েছে 30, তাহলে 60 ইকস টু এন ইন্টু 30, এখান থেকে এন ভ্যালু পেয়ে যাবে 2। এটার ক্ষেত্রে 2, অন্য ক্ষেত্রে 3 4 5 আসতেই পারে, এন ইকস টু 2 আসছে। এবার আমরা কি ফর্মুলা জানি, এগেইন আমরা কি জানি বলো, মলিকুলার ফর্মুলা ইকস টু এমফেরিক্যাল ফর্মুলা হোল এন, তাই না? আণবিক সংকেত ইকস টু স্থূল সংকেত তার হোল এন। তো এমফেরিক্যাল ফর্মুলা কত বেরিয়েছে বলো, CH2O, বের করে নিয়েছি CH2O, তাহলে CH2O হোল 2, যেহেতু এন এর ভ্যালু এখান থেকে 2 বেরিয়েছে, দ্যাট ইজ মলিকুলার ফর্মুলা আসবে C2H4O2, দ্যাট ইজ আমাদের মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত কত আসবে, C2H4O2। বোঝা গেছে? সবই একই টাইপের প্রবলেম, এগুলো করবে, যদি কোনো প্রবলেম হয় বলবে, ঠিক আছে? ভালো করে বুঝে বুঝে করবে।